প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। মন্ত্রিপরিষদকে 180 দিনের কর্মপরিকল্পনা করার নির্দেশ, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করার তাগিদ। আমরা এবার 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন। যে সমস্ত অঙ্গীকার দেওয়া হয়েছে নির্বাচনী ইশতেহারে, সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য কাজ শুরু করা, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করা। দেখছিলেন প্রধান শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনাম। সবার নিরাপত্তা প্রথম অগ্রাধিকার, অর্থনীতিতে থাকবে লেভেল প্লেইং ফিল্ড। প্রথম দিনে মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়। সোশ্যাল যে সিকিউরিটি, এই বিষয়টা অত্যন্ত জরুরি, যেটা আমরা আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে অনেকগুলো আমরা জড়িত থাকবে ভবিষ্যতে। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা, সততার সঙ্গে দেশ গড়ার অঙ্গীকারে সরকারের যাত্রা শুরু। আমিরের ক্যারিশমায় বিরোধী দলের জামায়াত, দেশ পরিচ্ছন্ন রাখার ডাক। উত্তপ্ত রাজপথ থেকে সংসদে নাহিদ হাসনাত। সরকারের সামনে দুর্নীতি ও মূল্যস্ফীতির লাগাম টানার চ্যালেঞ্জ, নিশ্চিত হবে হয়রানি বিহীন সেবা, আশা সাধারণ মানুষের। শুরু হচ্ছে পবিত্র রমজান মাস, বাজারে দাম চড়ছে নিত্যপণ্যের। নতুন সরকারকে নজরদারি বাড়ানোর তাগিদ। চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে চান নতুন প্রতিমন্ত্রী, রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন গড়ার অঙ্গীকার। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্দেশনা দিলেন আগামী 100 দিনের একটা কর্ম পরিকল্পনা করার। আইন শৃঙ্খলা এবং বাজার নিয়ন্ত্রণ সহ বিএনপির ইশতেহারকে অগ্রাধিকার ধরে কাজ করারও নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, রমজানে ইফতার এবং সেহরির সময় যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়। দায়িত্ব নেয়ার একদিন পরই সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুর 1:45 সচিবালয়ে আসেন তিনি, সঙ্গে মন্ত্রিপরিষদের অন্য সদস্যরাও। মন্ত্রিপরিষদ বিভাগে এসে নামাজ এবং দুপুরের খাবার শেষ করে বেলা 3টায় মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন প্রধানমন্ত্রী। সাধারণত বিভিন্ন আইনের অনুমোদন হলেও এই সরকারের প্রথম বৈঠক হওয়ায় ছিল কেবল প্রধানমন্ত্রীর বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য। কিভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় কাজ করবে সুন্দরভাবে, সেটাই মূল ওনার বক্তব্য ছিল। সার্বিকভাবে আমরা কিভাবে কাজ করব ভবিষ্যতে আছে না, নিজেদের মধ্যে আলাপ আলোচনা। সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে মন্ত্রীদের কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী প্রথম বৈঠকেই দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি জানান। মানুষকে কতটা স্বস্তিতে রাখা যায় সব অর্থে, বাজার, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ, সমস্ত দিক থেকে এটা এখন আশু প্রত্যেকের দায়িত্ব। কিছু দৃশ্যমান কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়েও তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আলোচনা করেছেন। শ্রমবাজার ওপেন করার জন্য যদি প্রধানমন্ত্রী একটি সফর দেন মিডল ইস্টে, সেটা আমাদের জন্য একটা সম্ভাবনা, নতুন দ্বার উন্মোচন করতে পারে আমাদের জায়গা থেকে, এটিও বলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ সহ রমজানে মানুষের ভোগান্তি কমাতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। 180 দিনকে লক্ষ্য ধরে মন্ত্রিপরিষদকে পরিকল্পনা সাজাতে হবে। অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি, সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। দিজ আর দি প্রায়োরিটিস। প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ে শুরু হলো নির্বাচিত নতুন সরকারের পদচারণা। দেশের সার্বিক স্থিতিশীলতার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার তারেক রহমানের সরকারের। অন্তর্বর্তী সরকারের 18 মাস দায়িত্ব গ্রহণ শেষে সচিবালয় পেল নতুন সরকার। প্রায় 2 যুগ পর রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। দলটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন এই মন্ত্রিসভার সামনে পররাষ্ট্রনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা সহ রয়েছে নানামুখী চ্যালেঞ্জ। সচিবালয়ে প্রথম দিন মন্ত্রীরা অফিস করে বললেন, দেশের মানুষকে সাথে নিয়ে তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করবেন। সচিবালয় থেকে শানাজি ইয়াসমিন, নিউজ 24। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই নতুন সরকারের প্রথম অগ্রাধিকার, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শিগগিরই স্থানীয় সরকারের সব পদে নির্বাচন দেয়া হবে।
আর গণতান্ত্রিক অর্থনীতিতে সবার সমান সুযোগ নিশ্চিত করতে চান নতুন অর্থমন্ত্রী। এদিকে ভয়মুক্ত স্বাধীন গণমাধ্যম তৈরির কথা জানান তথ্যমন্ত্রী। দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে দেশবাসীর সহযোগিতা কামনা করেন নতুন মন্ত্রীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পরদিন সচিবালয়ে যান মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। ২০ বছর পর ক্ষমতায় বিএনপি। নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত মন্ত্রিসভার বেশিরভাগই প্রথমবারের মতো পেয়েছেন মন্ত্রীর দায়িত্ব। প্রথম কর্মদিবসে মন্ত্রীদের বরণে তোড়জোড় ছিল সচিবালয় জুড়ে। নিজ নিজ মন্ত্রণালয় বুঝে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মন্ত্রীরা। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই নতুন সরকারের প্রথম দায়িত্ব। চ্যালেঞ্জ নিয়ে এসছি আমরা। চ্যালেঞ্জটা হচ্ছে টু বিল্ড দ্য নেশন। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন, তার প্রথম কথাটি ছিল বাংলাদেশে নেমেই যে আই হ্যাভ এ প্ল্যান। আমাদের সবকিছুর মধ্যেই আপনার গণতন্ত্র থাকবে। স্থানীয় সরকার নির্বাচন ও আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। এগুলো যত দ্রুত সম্ভব আমরা এগুলো নির্বাচনের ব্যবস্থা করব, যত দ্রুত সম্ভব। এটা আপনার তো আরেকদিন সম্ভব না, বাট উইল ইমিডিয়েটলি ট্রাই টু গো ফর দ্যাট। 17 বছর গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তাদের আত্মত্যাগের কথা মাথায় রেখে আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা জানান আইনমন্ত্রী। আর তথ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার। লক্ষ্য হবে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়ে গেছেন তাদের প্রত্যেকের চেতনাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সাংবাদিক সমাজ তাদের সমস্যার সমাধান না করে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না। গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা আছে, আমরা সেই আলোকে আমাদের কর্মকৌশল এবং কর্মপরিকল্পনা আপনাদের সামনে শিগগিরই হাজির করব। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর স্পষ্ট বার্তা, কাউকে বিশেষ সুবিধা নয়, বরং অর্থনীতিতে নিশ্চিত করা হবে সমান সুযোগ। পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য। পবিত্র রমজান ও ঈদ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখাই এখন মূল লক্ষ্য বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করার কথা জানান ভূমি মন্ত্রী। এখন আমার কাছে রোজা আর ইরিগেশন, এটাকে ঠিকমতো ম্যানেজ করার পরে ভবিষ্যৎ পরিকল্পনা পরে করব। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তৈরি, তার সততা, তার নিষ্ঠা আমরা এটা ওন করি, এটা নিয়ে আমরা চলতে চাই। দেশ ও জাতির কল্যাণে আগামী 5 বছরের পথ চলায় দেশবাসীর সহযোগিতা কামনা করেন নতুন মন্ত্রীরা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শিক্ষা খাতে লং জাম্প নয়, পোল জাম্প দেবে সরকার। নতুন শিক্ষামন্ত্রী জানালেন এমন প্রত্যয়। টিকিট সিন্ডিকেট বন্ধ করতে চান বিমান প্রতিমন্ত্রী। কেউ বললেন কৃষক কার্ড নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা, কেউ আবার ভাবমূর্তি উজ্জ্বল করতে আগ্রহী। দায়িত্ব নেয়ার প্রথম দিনেই সচিবালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীদের কণ্ঠে ছড়ল জনপ্রত্যাশা পূরণে অঙ্গীকারের ফুলঝুরি। শপথের পর প্রথম দায়িত্ব নিতে যাচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তাই ফুল নিয়ে ছুটছেন কেউ, কেউ আবার টানছেন নতুন নাম ফলক। সব মিলিয়ে আবারও ব্যস্ত সচিবালয়। দুপুর 12:30 নাগাদ সচিবালয়ে আসতে শুরু করেন মন্ত্রী পরিষদের সদস্যরা। মুখোমুখি হন গণমাধ্যমের, বলেন হাঁটতে চান প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে। অনেক শ্রম, ঘাম, ত্যাগ, ঘুম, অত্যাচার, নির্যাতনের পর আমরা এই নতুন কঠিন দায়িত্বটুকু গ্রহণ করতে পেরেছি। আমরা যেন সুন্দরভাবে সকল দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি। দেশটাকে একটা নতুন অবস্থার মধ্যে নিয়ে আসা, আমরা বাংলাদেশকে একটা আধুনিক যুগোপযোগী এবং নতুন ধরনের স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলব। দেয়া হবে কৃষিকার্ড, ভাঙা হবে বিমানের টিকিট সিন্ডিকেট। কেউ আবার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে উদ্যোগী। যাতে ইমিগ্রেশন করতে করতেই তাদের লাগেজগুলি তারা বেল্টে পায়, এই ধরনের একটা চিন্তাভাবনা আমরা সিভিল এভিয়েশনের সঙ্গে বসে করব, যাতে করে একটা ভাইব পায় যে নতুন একটা চেঞ্জ আসলো আর কি। আমরা
টিকিটিংয়ের যে ব্যাপারটা আছে সেগুলির সিন্ডিকেশনের একটা ব্যাপার রয়েছে আমার মনে হয়, সেটাকে ভাঙতে হবে। আমাদের একটা ইমেজ বিল্ড আপ করতে হবে যে আমরা মানুষের সেবক, আমরা মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি এবং আমরাই পারবো হচ্ছে দেশে একটি ভবিষ্যতে অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন নিয়ে আসতে। সবার সাথে কথা বলে আমাদের যে কৃষি কার্ড সেটি নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে সঠিকভাবে সেই কার্ডটি বন্টন করতে পারি সেই ব্যাপারে আমরা সার্বিক পদক্ষেপ নেব। বন জঙ্গল ঠিক রাখা, আমাদের কৃষি উৎপাদনশীলতা যেন না কমে, আমাদের লবণাক্ত জমিতে কিভাবে আমরা ফসল উৎপাদন করতে পারি, এই সবই তো এখন চ্যালেঞ্জ। ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা হবে, জোর দেয়া হবে কারিগরি শিক্ষায়। আরও নানা ভাবনার কথা শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর কণ্ঠে। উন্নত দেশগুলো যে সিস্টেমগুলো ফলো করে পাঠ্যপুস্তক তৈরির জন্য, সেই সিস্টেমগুলো ফলো করে ইতিহাসের পাঠ্যপুস্তকে ইতিহাসবিদদের মাল্টিপল লেভেল যে ইতিহাসবিদদের ইনপুট নিয়ে পাঠ্যপুস্তক তৈরি, এগেন গ্লোবাল স্ট্যান্ডার্ড ফলো করে আগামীতে আমরা কাজ করি। আমরা 4th জেনারেশন অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছি, সেখানে আমাদের ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সব কিছুকে ব্যবহার আমাদের করতে হবে। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের কথা একটাই, সরকারের প্রতিটি পদক্ষেপই হবে জনমুখী। দায়িত্ব গ্রহণের পরই নির্বাচনের আগে জনগণকে দেয়া নানা প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করছেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। কৃষি থেকে শিক্ষা, প্রতিটি খাতে নানা চ্যালেঞ্জ মোকাবেলা সহ সংস্কার ও গতি আনার তাগিদ এখন তাদের কণ্ঠে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। শপথ নেয়ার পর কার্যক্রম শুরু করলো নতুন সরকার। বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। নতুন মন্ত্রীরা জানান, দেশ করতে সততার সঙ্গে কাজ করতে চান তারা। বুধবার সকালে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রিপরিষদের সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে আসেন ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। শুরুতেই শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত মন্ত্রীরা। বলেন, জনগণের ম্যান্ডেটে দেশ গড়ার কাজ সততার সাথেই করবেন তারা। গত সরকারটা একটু ধ্বংস করে দিয়ে গেছে, এটাকে রিকনস্ট্রাকশন করা হলো আমাদের বড় কাজ। এটা যদি সুষ্ঠুমতো করতে পারি তাহলে মনে করি বাংলাদেশের মানুষের সুফল দিতে পারবো। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাঙ্ক্ষিত মর্যাদায় নিয়ে যাওয়া, দেশের মানুষের ভোগান্তি যত কমাতে পারি, মানুষের স্বস্তিতে থাকবে, কাজ করতে পারবে। অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে, সেই সরকার জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ করবে ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধ থেকে এই পর্যন্ত সকল শহীদের আকাঙ্ক্ষা পূরণ করাই এই সরকারের দায়, এই সংসদের দায়। ডেফিনেটলি আমরা যারা এই সরকারের সাথে আছি, জনগণের সেই আস্থা আপনার পূরণ করার জন্যই হলো আমাদের মূল দায়িত্ব। প্রধানমন্ত্রী সবাইকে শুভেচ্ছা জানিয়ে রওনা হন শেরে বাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে। জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও তাঁদের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী এবং নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা। স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নতুন সরকারের কার্যক্রম শুরু হলো। এবার নির্বাচনী ইশতেহারে তুলে ধরা অঙ্গীকারমালা বাস্তবায়নের পরীক্ষায় নামছে তারেক রহমানের সরকার। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে সরকার উদ্যোগ না নিলে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকালে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন তিনি। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ার মাধ্যমে জুলাই অভ্যুত্থানের চেতনাকে অপমান করা হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার সামিল আমরা মনে করি। এই জুলাই কারণেই তো নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে
তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয় আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয় তাহলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলবো, আমরা কিন্তু ছেড়ে দেব। এবার জেডএসআরএম নির্বাচন বিশ্লেষণ। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। উত্তাল রাজপথের স্লোগান থেকে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী টেবিল, সেখান থেকে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ, মাত্র ২৬ বছর বয়সেই রাজনীতির একের পর এক সিঁড়ি টপকে চমক দেখিয়েছেন নাহিদ ইসলাম। তার সহযোদ্ধা আক্তার হোসেন ও হাসনাত আব্দুল্লাহ স্থান করে নিয়েছেন জাতীয় সংসদে। তাদের এই রূপান্তরের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আল মুহাইমিনুল খান। ইতিহাসের চাকা ঘোরে, কিন্তু কিছু প্রজন্ম সেই চাকা ঘোরানোর কারিগর হয়ে দাঁড়ায়। 2016-তে কলেজের গণ্ডি পেরোনো এক তরুণ 2026-এ দেশের রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব হয়ে উঠবেন তা অনেকেই ভাবতেও পারেনি। রাজপথে অধিকার আদায়ের ভূমিকা থেকে আইন প্রণয়নের দায়িত্বে বলছি নাহিদ ইসলামের কথা, যিনি একাধারে বিপ্লবের মুখ, সাবেক উপদেষ্টা এবং বর্তমানে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ। জন্ম বেড়ে ওঠা ঢাকায়, 2014-তে মাধ্যমিক, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে স্নাতক। বিশ্ববিদ্যালয় জীবন আবর্তিত হয়েছে ছাত্র রাজনীতি আর অধিকার আদায়ের লড়াইয়ে। 2018-র কোটা আন্দোলন থেকে যার শুরু, 2019-এর ডাকসু নির্বাচনে যার উপস্থিতি, সেই নাহিদি 2024-এ হয়ে ওঠেন রাজনৈতিক পট পরিবর্তনের কারিগর। 36 দিনের রক্তক্ষয়ী আন্দোলন শেষে ছাত্র জনতার বিপ্লবে পতন ঘটে দীর্ঘদিনের স্বৈরশাসনের। গত আগস্টে হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, কিন্তু 6 মাসের মাথায় উপদেষ্টা পদ থেকে ইস্তফা দেন। আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীকে ঢাকা 11 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। শুধু নাহিদি নন, এই তারুণ্যের জয়যাত্রায় তার সঙ্গী আক্তার হোসেন এবং হাসনাত আব্দুল্লাহ। রংপুর 4 থেকে বিপুল ভোটে জয়ী এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। কুমিল্লা 4 থেকে সংসদ সদস্য হয়েছেন দক্ষিণাঞ্চলের অদম্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শপথের দিনেও গায়ে জড়িয়েছিলেন জুলাই আন্দোলনের সেই স্মৃতি বিজড়িত সিগনেচার জার্সি। তরুণ প্রজন্মের হাত ধরে সংসদ প্রাণবন্ত হবে, এমনটাই প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। নিত্যপণ্যের দাম কমিয়ে মূল্যস্ফীতির সহনীয় মাত্রায় আনবে নতুন সরকার, করবে কর্মসংস্থানের ব্যবস্থাও। সেই সাথে দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবার নিশ্চয়তা দেবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আবি আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। বর্তমানে দেশে 3 কোটির বেশি মানুষ বসবাস করছে দারিদ্র্য সীমার নিচে। দারিদ্র্যের ঝুঁকিতে আছে আরো প্রায় 6 কোটি মানুষ। আয় ও সম্পদের চরম বৈষম্যের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার মান এখন খাদের কিনারে। বিপ্লব পরবর্তী বাংলাদেশে নতুন সরকারের কাছে তাই সাধারণ মানুষের প্রথম চাওয়া মূল্যস্ফীতির জাতাকল থেকে মুক্তি। চাল, ডাল, পেঁয়াজ এগুলোর কারণে আমরা যে বাজারটুকু করি আমাদের স্যালারির সাথে সেটা সামঞ্জস্য হয় না। তো জিনিসপত্রের দাম মূল্য কমালে একটু ভালো হয়। সব জিনিসের যেন দামগুলো কম থাকে, এতটুকুই আমরা। অর্থনীতির আরেকটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বিশাল বেকার জনগোষ্ঠী। হিসেব বলছে দেশে সামগ্রিক বেকারত্বের হার এখন 4.63%। শিক্ষিত জনগোষ্ঠী ও নারীদের মাঝে এই হার আরো বেশি। সব মিলে দেশে কর্মহীন মানুষের সংখ্যা 27,30,000। তাই কেবল জিডিপি প্রবৃদ্ধি নয়, বরং কর্মসংস্থানমুখী বিনিয়োগ আর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা চান তরুণরা। নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন বলতে শুধু স্বচ্ছ হইলেই ভালো আর কি। ধরেন একটা মেধাবী ছাত্র সেই জন্য যেতে পারে আর কি, জাস্ট এইটা, মানে জুলুম যেন না করা হয়। বেকারগুলো আছে তাদেরকে যদি একটা কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে যদি একটা ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে পরবর্তী প্রজন্ম অনেক ভালো করবে। স্বল্পমেয়াদী, ক্ষুদ্র, মাঝারি বিভিন্ন ধরনের লোন যে সিস্টেমটা আছে এইটা যদি চালু করে সেই
ক্ষেত্রে কর্মসংস্থানটা বাড়ানো সম্ভব আর কি। বিশ্লেষকরা বলছেন নতুন সরকার ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতাই উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এ অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দরকার দ্রুত সংস্কার ও কার্যকরী উদ্যোগ। বিনিয়োগের জন্য বিনিয়োগ বান্ধব একটা নীতি গ্রহণ করা প্রয়োজন এবং এই কাজগুলো খুব দ্রুত করতে হবে। এবং আমি মনে করি যে আসলে এই 100 দিন বসে থাকার মতো অবস্থা নেই, আসলে করতে হবে কয়েক সপ্তাহের মধ্যেই, মানে আগামী 2 সপ্তাহের মধ্যে যদি একটা বিনিয়োগ বান্ধব নীতি তৈরি করতে পারে সরকার, তাহলে আমি মনে করি যে ওই নীতিটাই কিন্তু আসলে মানুষ গ্রহণ করবে। রাজপথের আন্দোলন আর দীর্ঘ অস্থির সময় পার করে স্বাভাবিক ও স্বস্তিদায়ক জীবনের প্রত্যাশা এখন সাধারণ মানুষের। জনগোষ্ঠী যারা বেকার রয়েছেন তাদের জন্য। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। রমজান ঘিরে বাজারে বেড়েছে বিভিন্ন নিত্য পণ্যের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে খেজুর, ফল, ছোলা, ডাল, শসা, লেবু ও বেগুন সহ অনেক পণ্য। তবে বাজার স্থিতিশীল থাকার দাবি করছেন ব্যবসায়ীরা। এদিকে নতুন সরকারের কাছে বাজারে নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। বছর ঘুরে আবারও এসেছে পবিত্র রমজান। সিয়াম সাধনার মাসে ইফতার ও সাহরি ঘিরে চাহিদা বাড়ে বিভিন্ন নিত্যপণ্যের। তবে এরই মধ্যে দাম বেড়েছে বেশ কিছু পণ্যের। রাজধানীর কারওয়ান বাজারে সপ্তাহের ব্যবধানে ছোলা, ডাল, চিনি, বেসনে দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা। বাজার ঘুরে দেখা যায় মানভেদে ছোলা 85 থেকে 95 টাকা, চিনি 100 থেকে 105, বেসন 100, ডাল 80 থেকে 100, খেজুরের কেজি 400 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। রমজানের আগে এমন দামে ক্ষোভ ঝেড়েছেন ক্রেতারা। অল্প অল্প করে কিনতেছি, পরে দেখি যে পরে আবার অল্প অল্প করে কিনবো, দুইবারে কিনবো। যে যত লাভ নিতে পারে, ইনকাম করতে পারে, এসবটা এদের ব্যাপার। যারা সেল করতেছে দোকানে, ওরাই তো এইসব করতেছে। তবে ক্রেতাদের এমন অভিযোগ মানতে নারাজ দোকানিরা। গত রমজানে ছোলা বেশি 112 টাকা 115 টাকা কেজি, এই রমজানে ছোলা বেচতেছি 85 টাকা 90 টাকা কেজি। তো পার কেজিতে 10-25 টাকা ডিফারেন্স হচ্ছে। কিছু ক্রেতা আছে ওরা বলবে ওরা এটা বলবে, মার্কেটে আসলে বলে সব জিনিসের দাম সব জিনিস আমরা বিক্রি করে আমরা তো বলতে পারি কোনটা বাড়ছে কোনটা কমছে। সবজির বাজারেও একই চিত্র। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 100 টাকার বেশি দামে। এর মধ্যে বেগুনের কেজি 100 টাকা, কাঁচামরিচ 140, টমেটো, গাজর, শসা 80 টাকায় বিক্রি হচ্ছে। আর লেবুর দাম উঠেছে হালি প্রতি 100 থেকে 120 টাকায়। নতুন সরকারের কাছে আমাদের সবাই মিলে একই প্রত্যাশা, জানি বাজার মূল্যটা ভালো রাখুক, নিয়ন্ত্রণে রাখুক, জনগণ জানি ভোগান্তি না হয়। তারা রেগুলার মনিটরিং করে এবং যে দামটা মানে সঠিক যে দামটা ওই দামটা দিয়ে যাতে আমরা কিনতে পারি। এদিকে বাজারে সোনালী মুরগির দাম স্থিতিশীল থাকলেও কেজিতে 10 টাকা বেড়ে 200 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। ডিমের ডজন 110 টাকা। ফারজানারিয়া, নিউজ 24, ঢাকা। চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাছাড়া ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান সদ্য নিযুক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী। আনুগত্য পোষণ করি। ক্রীড়াঙ্গনে সবুজ ঘাস পেরিয়ে গুরুদায়িত্বের করিডোরে আমিনুল হক পা রেখেছেন মঙ্গলবার। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। পরদিনই প্রধানমন্ত্রীর সাথে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। আর এরপরই সোজা চলে যান সচিবালয়। দায়িত্ব পেয়ে আমিনুল জানান, সারা দেশে চতুর্থ শ্রেণী থেকে ফুটবল ও ক্রিকেট সহ 5টি ক্রীড়া বিষয় বাধ্যতামূলক করা হবে। আগামী 1 বছরের মধ্যে 495টি উপজেলায় 5টি ডিসিপ্লিনের জন্য 3 জন করে ক্রীড়া শিক্ষক ও 1 জন ক্রীড়া কর্মকর্তা নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং জাতীয় শিক্ষাক্রমে আমরা চাই যে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে 5টি ইভেন্টকে। এই বিষয়গুলোকে নিয়েই আমরা শুরুতেই কাজ করব। তাছাড়া ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করতে শতভাগ চেষ্টা করবেন বলেও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা চাই যে ক্রীড়াঙ্গন হোক রাজনৈতিক মুক্ত, দলীয়করণ মুক্ত, এবং সেটাকে করার জন্য আমরা একবারে রাতারাতি পরিবর্তন করতে পারবো না, বাট আমরা স্টার্টটা করতে চাই আস্তে আস্তে। ইনশাল্লাহ আমরা একটি ভালো ক্রীড়াঙ্গন এবং ক্রীড়াঙ্গনের মাধ্যমে যাতে আগামী বাংলাদেশের যাতে রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসে সেটার বিষয়ে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব। এদিকে গণমাধ্যমের স্বাধীন মত প্রকাশে পাশে থাকার কথাও জানান আমিনুল হক। গণমাধ্যমের সর্বোত্তম স্বাধীনতা প্রত্যয় আপনাদেরকে দিচ্ছি। তাসবিহ শরণ, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। সবাইকে ধন্যবাদ।